প্রতিদিনই চলমান বিশ্বে ঘটছে নানা ঘটনা দুর্ঘটনা। প্রায় 1 ঘন্টার এই আলোচনায় আমরা হয়তো সবগুলো ঘটনা তুলে আনতে পারি না, তবে চেষ্টা করি চুম্বক অংশগুলো নিয়ে আলোচনা করার। এবং টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের এই বিশেষ আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। বলা যেতে পারে পৃথিবী প্রবেশ করেছে আমেরিকার 47তম প্রেসিডেন্টের দুনিয়ায়। অন্যভাবে ঘুরিয়ে বললে ট্যারিফের দুনিয়ায় প্রবেশ করেছে। যে 3টি দেশের সঙ্গে আমেরিকার আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 42%, সেই 3টি দেশ কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শনিবার থেকে ট্যারিফ আরোপ করা হয়েছে। বাড়তি এই শুল্ক আরোপের হুমকিতে আছে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো, এমনকি ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশও এই আতঙ্কে আছে। অর্থাৎ ট্যারিফ এখন নতুন করে একটি আলোচনার বিষয়, নতুন করে হুমকি হয়ে উঠতে পারে পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থাপনার জন্য। এবং একই সঙ্গে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, তিনি প্রথমবারের মতো, অর্থাৎ তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যে বিদেশ সফর করেছেন সেটি পানামায়। সাধারণত দেখা যায় মিত্র দেশগুলো এবং বড় দেশগুলোতে আমেরিকার স্টেট সেক্রেটারি তার প্রথম বিদেশ সফর শুরু করলেও যেই পানামা খালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলে নিতে চান, সে দেশটি দিয়েই তিনি তার বিদেশ সফর শুরু করেছেন। নানা ঘটনা নিশ্চয়ই সেখানেও উঠে আসবে এইসব আলোচনায়। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্বে যেটি দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বিশেষ আলোচনা চালিয়ে যাচ্ছেন, যে আলোচনায় তিনি চান এই যুদ্ধটা অবিলম্বে বন্ধ হবে। তবে কিভাবে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন সেটি তিনি স্পষ্ট করেননি, কিন্তু তিনি বলছেন একেবারে শিগগিরই এমন কোনো খবর আসতে পারে যে যুদ্ধটা বন্ধ হয়েছে। গাজায় কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছিলেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন প্যালেস্তানিয়ানদেরকে গাজা থেকে জর্ডান এবং ইজিপ্টে সরিয়ে নেয়ার, কিন্তু আরব দেশের 7টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই প্রস্তাব নাকচ করেছে। আজকেই সেটি ঘটেছে। এবং একই সঙ্গে বাংলাদেশ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আমন্ত্রিত 2 অতিথি, প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার শিক্ষক ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ এই আলোচনায়। হাসান ফেরদৌস, যেটি আমরা বলছিলাম যে ট্যারিফের দুনিয়া, একেবারে এই ট্যারিফ আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে এবং যাকে তাকেই, যখনই কোনো শর্ত মানা হচ্ছে না তাকেই কিন্তু ট্যারিফের হুমকি দেওয়া হচ্ছে। কলম্বিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি তারা যখন অভিবাসী ডিপোর্টেশনের বিমান নামতে দেননি কিংবা রাজি হননি, তখন তাদেরকেও কিন্তু ট্যারিফ আরোপের হুমকি দেওয়া হয়েছে। চীন আগে থেকে ছিল, আরও 10% বাড়ানো হয়েছে। কানাডা এবং মেক্সিকোর উপরে 25%, কানাডাও পাল্টা হুমকি দিচ্ছে। এই অস্থিরতা, অর্থাৎ এক ধরনের বাণিজ্যিক অস্থিরতা। এখন তো আসলে দুনিয়াটা চলে অর্থের উপরে, বাণিজ্যের উপরে। আগে যেমন অস্ত্র দিয়ে দুনিয়া শাসন করা হতো, এখন অনেকে বাণিজ্য দিয়ে দুনিয়া শাসন করার চেষ্টা করেন। আমেরিকা কে আবারও গ্রেট করার যে পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন, সেই পরিকল্পনার অংশই কি ট্যারিফ আরোপ? ধন্যবাদ জুয়েল। তুমি বললে মেক আমেরিকা গ্রেট এগেন, আমি বলি মেক আমেরিকা স্ক্যারি এগেন। আমেরিকাকে ভীত করে তুলবে বা মেক আমেরিকা ললেস এগেন। যেমন ধরা যাক, আমরা ট্যারিফ নিয়ে কথা বলি, আমরা প্রায় $1.5 ট্রিলিয়ন বাণিজ্য হয় 3 দেশের মধ্যে, মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র। এবং এই 3 দেশের মধ্যে কিন্তু একটা ত্রিদেশীয় চুক্তি আছে, নাফতাটা পরে নেগোশিয়েট করা হয়েছিল 2020 সালে, 18 সালের থেকে 20 সালে ফাইনালি একটা চুক্তি, ফর্মাল ট্রিটি একটা আছে, যে চুক্তির অধীনে এই 3 দেশ ট্যারিফ ছাড়া বিনা শুল্কে বাণিজ্য করতে, ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন যেটাকে বলি আমরা। সেই চুক্তিটা কোনো রকম পূর্ব আলোচনা ছাড়া, কংগ্রেসের সম্মতি ছাড়া, সম্পূর্ণ এককভাবে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে বলে বসলেন। কি যুক্তি? তিনি ফ্যান্টানল মানে মাদক এবং সীমান্ত এবং এবং ইলিগাল ইমিগ্রেন্টদেরকে তিনি থামাতে চান। কিন্তু কানাডা থেকে কিন্তু কোনো ফেন্টানল আসে না, আর ইমিগ্রেন্ট আসে লিটারালি 0.2% ইমিগ্রেন্টরা ক্রস করে আসে বর্ডার। তাহলে কি কারণে কানাডাকে অন্তর্ভুক্ত করা হলো এই ট্যারিফের মধ্যে? বোঝা বড় মুশকিল। এখন মজা হচ্ছে যে এই 3টি দেশের কথা ধরি, আমরা ভুলে যাই ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা আরো বড় কথা। এই 3টি দেশ কিন্তু গত 50 বছরে বা তার চেয়ে বেশি সময় ধরে ক্রমান্বয়ে কমপ্লিটলি ইন্টিগ্রেটেড হয়ে পড়েছে, একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে পড়েছে। ছোট্ট এক্সাম্পল দিই আমি, জিএম মোটরস সবচেয়ে বড় ফ্যাক্টরি কিন্তু আমেরিকা না, মেক্সিকোতে সবচেয়ে বড় ফ্যাক্টরি। আমেরিকার জিএম মোটরসে 50% গাড়ি তৈরি হয় মেক্সিকোতে, এবং এই গাড়িগুলির
50% যন্ত্রাংশ আসে আমেরিকা থেকে, তৈরি হচ্ছে আমেরিকা, মেক্সিকোতে বটে, যন্ত্রাংশ আমেরিকায়। তার মানে এই দেশ এবং ওই দেশ একে অপরের উপর নির্ভরশীল। এবং মজা হচ্ছে আরো যে এই গাড়িগুলি তৈরি করার সময় একাধিকবার কিন্তু বর্ডার ক্রস করে, একাধিকবার ঢুকছে বেরোচ্ছে। এই যখন ইকোনমিটা এতটা ইন্টিগ্রেটেড, তখন ডোনাল্ড ট্রাম্প সাহেব এই ট্যারিফ দিয়ে বসলেন। কি কারণ? তার একটা ব্যাখ্যা আছে, অবশ্য একটা ষড়যন্ত্র তত্ত্ব আছে। তার মূল লক্ষ্য ট্যারিফ আরোপ করা নয়, তার মূল লক্ষ্য কিছু কনসেশন আদায় করা, স্পেশালি ফ্রম মেক্সিকো। মেক্সিকো থেকে তিনি আগে বলছি ফেন্টানল মাদক আসছে দিক থেকে, আর ইমিগ্রেন্টদের নিয়ন্ত্রণ চান। এবং উভয় ক্ষেত্রে মেক্সিকো ইতিমধ্যে কিন্তু ছাড়া দিয়েছে, ফলে তার প্রথম লক্ষ্য তিনি অর্জন করতে পারছেন। আর দ্বিতীয় লক্ষ্য, আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্প সাহেব পৃথিবীর সর্বত্র হেডলাইন্স হতে চান, খবরের শিরোনাম হতে চান। আমি আবার বলি যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যত গর্জায় তত তিনি বর্ষায় না। আমি এক্সাম্পল দিয়ে একটা তোমাকে, ট্যারিফ কিন্তু আগেও তিনি বসিয়েছেন, এবং এর পাল্টা ট্যারিফ আমরা দেখেছি, চীন পাল্টা ট্যারিফ বসিয়েছে, এবং ক্রমান্বয়ে দেখেছি আমরা যে ট্যারিফ যুদ্ধ শেষ পর্যন্ত মিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা এসে কি আর একটা কাজ করেছিলেন বোঝার জন্য ব্যাপারটা, তিনি গর্জান কিন্তু বর্ষান না। তিনি হঠাৎ করে এসেই তিনি 7টা দেশে, মুসলিম দেশের বিরুদ্ধে তিনি নিষিদ্ধ করে ঘোষণা করলেন, ওরা আসতে পারবে না, মুসলিম ব্যান। তো এটা করার ফলে কি হলো? সবাই আমরা কথা বলছি মুসলিম ব্যান নিয়ে, ডোনাল্ড ট্রাম্প নিয়ে, তটস্থ অবস্থা আমরা। যা হলো, প্রতিবাদ হলো, এবং লিটারালি কয়েক মাসের মধ্যে 3বার রিভাইজ করে এই পুরো ব্যাপারটাই মিয়ে গেল। আমার ধারণা মূল লক্ষ্য হচ্ছে অ্যাটেনশন ড্র করা। তিনি চান সবার দৃষ্টি, একটা হয় না নার্সিসিস্টিক বলে এটাকে, নিজেকে তিনি এতই ভালোবাসেন যে সারাক্ষণ তিনি খবরের শিরোনাম হতে চান। কিন্তু মিনওয়াইল তার এই কাণ্ড কারখানার ফলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো। এই যে বললাম $1.5 ট্রিলিয়ন বাণিজ্য, আমাদের কি হবে যদি সত্যি সত্যি এই আগামীকাল থেকে, সোমবার থেকে এই ট্যারিফ বসে 25%, মেক্সিকো 25%, কানাডা 10%, চায়না, কি হবে? আমি একটা হিসাবে দেখছি যে প্রতিটি হাউস হোল্ড, 4 জন সদস্য যে পরিবারে আছে, প্রতিটি হাউস হোল্ড এই ট্যারিফের ফলে অলমোস্ট 3,500 টাকা বছরে বাড়তি বহন করবেন। 3,500 টাকা বাড়তি বহন করতে হবে। ট্রাম্প সাহেব যুক্তি দেখাচ্ছে যে না, এই টাকাটা আমি পাবো। ট্যারিফ থেকে টাকাটা যে আসবে, শুল্ক কে পে করে? চায়না তো পে করে না, পে করে ইম্পোর্টার। যিনি ইম্পোর্ট করছেন তিনি ট্যারিফ পে করেন বর্ডারে, আর যে টাকাটা তিনি ট্যারিফ পে করেন আলটিমেটলি আমরা কনজিউমাররা এটাকে পে ব্যাক করি। তিনি তো এটাকে বহন করবেন না। যে জিনিসের দাম 100 টাকা, 20 টাকা ট্যারিফ দেওয়ার ফলে 120 টাকা, আমার কাছে তিনি 120 বা 122 টাকা বিক্রি করবেন, বলে আলটিমেটলি আমি বিক্রি করব। এবং গতকাল ট্রাম্প সাহেব স্বীকার করেছেন যে হ্যাঁ, এটা হতে পারে। উনি বলছেন যে শর্ট টার্মে একটু তোমাদের পেইনফুল হতে পারে, তোমরা একটু কষ্ট পেতে পারো, লং টার্মে না। উনি বলছেন, আগে বলেছেন তিনি আমরা ট্রিলিয়নস অফ ডলার্স আয় করব, এখন বলছেন শর্ট টার্মে আমরা তোমরা একটু পেইন হতে পারো। কিন্তু আসলে কি হবে? আমার চেয়ে ভালো বলতে পারবেন নকিব ভাই, তিনি ফিনান্সের লোক। যে ইনফ্লেশনের কারণে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা এলেন, দ্যাট মাইট হ্যাপেন এগেন, আবারও আমরা ইনফ্লেশনের শিকার হতে পারি। ফলে যেটা আমি আগে বললাম, মেক আমেরিকা স্ক্যারি এগেন, এই ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু আপনি বলছেন যে এখান থেকে তিনি ব্যাক করতে পারেন, যেহেতু চীন কিন্তু কোন তেমন লেভেলের প্রতিক্রিয়া না দিয়ে তারা বলছে WTO এর বিষয়ে তারা যাবে, যেহেতু চুক্তির বিষয়গুলো কি আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করবে। কানাডা কিন্তু পাল্টা হুমকি দিচ্ছে, আবার মেক্সিকো কিন্তু রিঅ্যাকশন দেখাচ্ছে। আমি জাস্ট কানাডার এক্সাম্পলটা ধরি। আমি কানাডা কি করেছে, খুব চালাক তারা, দুই স্তরে তারা ট্যারিফ ইম্পোজ করছে, পাল্টা ট্যারিফ। প্রথম ধাক্কায় $28 বিলিয়ন, পরের ধাক্কায় $70 বিলিয়ন। কোন কোন প্রোডাক্টসে? চিজ, ডেয়ারি প্রোডাক্টস, মিট, পোলট্রি, যা আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে ঘটে এমন। এবং এই যে দেখবে তুমি, সেই সমস্ত স্টেটস, রেড স্টেটস, যারা ট্রাম্পের সমর্থক, তারা কিন্তু আক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ভেবে চিন্তে কাজটা তারা করছে কিন্তু কানাডা, যাতে করে ট্রাম্পের সমর্থকদের উপরে বেশি রকম পেইনটা দেওয়া যায়। ফলে ট্রাম্প তো বোকা মানুষ নন, তিনি এটা বলে অ অ্যান্ড শক, আমাদেরকে অ দেখাবেন, শকও দেখাবেন, কিন্তু আলটিমেটলি তিনি বুঝবেন যে কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমেরিকা, শুধু আমেরিকা না, সারা বিশ্ব বাণিজ্য ব্যবস্থার। তিনি আলটিমেটলি এর থেকে সরে আসবেন।
উনি বলবেন যে আমার উদ্দেশ্য সাহিত হয়েছে, কিরকম? মেক্সিকো ইমিগ্রেন্ট ফেরত দিচ্ছে, কানাডা কি করছে? ফেন্টানল পাঠাচ্ছে না, ফলে আমার 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 লক্ষ্য অর্জিত হলো, ফলে আই এম দ্য উইনার। উনি এই বলে চ্যাপ্টারটা ক্লোজ করবেন বা রিভাইজ করবেন। আমি যেমন বললাম গতবার যেটা ঘটেছে, মুসলিম ব্যান নিয়ে 3 বার তিনি রিভাইজ করেছেন, 3 বার আদালতে সম্মুখীন হয়েছেন এবং আদালত থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। দিস থিংস উইল হ্যাপেন এগেইন। এবং এবারও কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো বিষয়, যখন অনুদান এবং ঋণগুলো তিনি বন্ধ করলেন, পরবর্তীতে আদালতের মুখোমুখি কিংবা নিজেই সেটাকে স্থগিত করতে হলো আবারও। সেটার আবার ভিন্ন রাজনীতি আছে, যেমন ধরা যাক 14th অ্যামেন্ডমেন্ট, এই বার্থ রাইট সিটিজেনশিপ তিনি ক্যান্সেল করেছেন। কেমন? শাসনতন্ত্রের অধিকার আছে আমাদের, কিন্তু তুমি যে আমেরিকা জন্মগ্রহণ করো তুমি আমেরিকান সিটিজেন হবে, 14th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? তাহলে উনি যেটা শাসনতন্ত্র লেখা আছে তিনি কেন ইম্পোজ করছেন, তার হিসাব আছে। হিসাবটা এরকম যে ইমিডিয়েটলি এটা প্রোটেস্ট করা হবে। অলরেডি 22টা স্টেট এটাকে চ্যালেঞ্জ করেছে, কেমন? সিভিল রাইটস গ্রুপ চ্যালেঞ্জ করেছে। কোর্ট, 1টা কোর্ট, 2টা কোর্ট, 3টা কোর্ট, আলটিমেটলি যাবে সুপ্রিম কোর্টে। ট্রাম্প সাহেব আশা করছেন যে সুপ্রিম কোর্ট তো আমার নিয়ন্ত্রণে আছে, সুপ্রিম কোর্টে 6 জন বিচারপতি আমার, অ্যান্ড হোপফুলি এই 6 জন আমার পক্ষে রায় দেবেন। এই হিসাবটা করে তিনি এই কাজটা করছেন, এটা একটা দিক। অন্য দিক হচ্ছে তার যে অনুগত সমর্থক যারা আছে, যারা পছন্দ করে না যে এই 14th অ্যামেন্ডমেন্টটা, তাদেরকে দিয়ে খুশি করাচ্ছেন। দেখো আমি কিন্তু অ্যাকশন নিচ্ছি, আমি তো করছি, কোর্ট আমাকে অ্যালাউ করছে না। ফলে মূল ব্যাপারটা পলিটিক্যাল। একদিকে তিনি যদি পেয়ে যান সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ, তিনি জিতে গেলেন, উইচ ইজ আনলাইকলি। আর যদি নাও যেতেন, তিনি পলিটিক্যালি উইন করছেন অ্যামাং হিজ সাপোর্টার্স, যে আমি তো করছি, ডিসাইসিভ অ্যাকশন তো আমি নিচ্ছি, আমি চুপ করে বসে নেই। সো তার অঙ্কটা এই খুব ভেবেছে যে তিনি কাজটা করছেন, আমি উইন করতে পারি সুপ্রিম কোর্টে অথবা উইন করতে পারি অ্যামাং মাই সাপোর্টার্স। জি, ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। পপুলিস্ট গভর্নমেন্ট সাধারণত এই কাজটি করে, যেটি বলছিলেন যে হাসান ফেরদৌস, তিনি জন্ম অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আরও নানা কাজ করে জনগণকে খুশি করার চেষ্টা করছেন। কিন্তু একই সঙ্গে আপনাকে ভাবতে হয় আপনার প্রতিবেশীদের কথা, আপনাকে আন্তর্জাতিক সম্পর্কের কথা। ট্যারিফটাকে তিনি কি অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন, নাকি এটিও আসলে সেই পপুলিস্ট গভর্নমেন্টেরই একটা অংশ? ধন্যবাদ জুয়েল ভাই। হাসান ফেরদৌস ভাই খুব চমৎকার করে ট্যারিফ ব্যাখ্যা করলেন। আমি প্রিটি শিওর আপনি ফাইন্যান্স এবং অর্থনীতি নিয়েও অন্যান্য বিষয়ের মতোই অনেক পড়াশোনা করেছেন, এবং মানে ইউ কুডন্ট হ্যাভ এক্সপ্লেইনড এনি বেটার। খুবই সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি শুরু করি আপনি যেটা দিয়ে শেষ করেছেন, যে আপনি কয়েকটা বিষয়ে অবজেক্টিভ বলেছেন, যে একদিকে তিনি বেসকে খুশি করছেন, আর একদিকে তিনি আশা করছেন যে তার হ্যান্ডপিকড যে 3 জনকে তিনি গত টার্মে অ্যাপয়েন্ট করেছেন, গর্সিচ, ক্যাভানো অ্যান্ড এমি কমি বেরেট, এর সাথে আরও যারা কনজারভেটিভ বেঞ্চ আছে, শুধুমাত্র এলিটো মাইট ভোট হিজ কনসিয়েন্স, বাদ বাকি কিন্তু পুরা কোর্টই কম্প্রোমাইজড। এবং আপনাদের মনে আছে যে এখনও সরোমায়ার কিন্তু খুব অসুস্থ, তিনি খুব দুর্বলভাবে হেঁটে, আমরা ইনাগরেশনের দিন দেখেছি তিনি হেঁটে যাচ্ছিলেন। সো তিনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান কিংবা তিনি যদি ইন্তেকাল করেন, এটা খুব বড় একটা লং টার্ম ক্ষতি হবে, যেটা আমেরিকার জুডিশিয়াল পুরো সিস্টেমকে, প্রসেসকে 30 বছরের জন্য হয়তো সেটব্যাক করে দেবে। সো এই বিষয়গুলো আছে। এবং এখানে আরও একটা জিনিস যেটা আমি অ্যাড করব, সেটা হলো যে এই শক অ্যান্ড অ যেই মেথডটা তিনি ইউজ করছেন, এটার আরও একটা অবজেক্টিভ হলো যে সবাইকে ব্যস্ত রাখা। যে এই যে একটার পর একটা এক্সিকিউটিভ অর্ডার তিনি করছেন, এবং এই এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে লয়াররা, অ্যাটর্নি জেনারেলরা মামলা করে তারা ব্যস্ত থাকবে। ইন দ্য মিন টাইম যে অলিগার্করা আছে তারা কিন্তু তাদের অর্থবিত্ত বানিয়ে যাবে। আমরা দেখেছি, এবং ইটস মানে খুবই লজ্জাজনক যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এই এতটুকু যদি দেওয়াল না থাকে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে তার পরিবারের নামে যেই মিমি বিটকয়েন, মিমি ক্রিপ্টোকারেন্সি যেটা তৈরি করা হয়েছে, দ্যাট মেড মোর মানি দ্যান ট্রাম্প ফ্যামিলি এভার মেড ইন দেয়ার লাইফ টাইম। সো এগুলা তো পরিষ্কার একটা ভায়োলেশন অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু বিষয়টা হলো যে এত বেশি বিষয় আসছে যেটা আরো গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি ডোনাল্ড ট্রাম্পের, যে ট্যারিফ
বার্থরাইট সিটিজেনশিপ, তারপরে তিনি আইসকে দিয়ে ব্যস্ত রেখেছেন, তারপরে আবার তিনি টার্গেট করছেন যে প্রো প্যালেস্টাইন স্টুডেন্টদেরকে, তাদেরকে বলা হলো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে অ্যান্টিসেমেটিক স্টুডেন্টদেরকে ভিসা ক্যান্সেল করে ডিপোর্ট করবেন। এই যে সমস্ত জিনিস, কতগুলা এক্সিকিউটিভ অর্ডারের ব্যাপারে আপনি কোর্টে যাবেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে ব্যস্ত রেখে মাঝখান থেকে তাদের যে মূল লক্ষ্য, নিজেদের অর্থবিত্তকে এক্সপ্যান্ড করা, এই গোল কিন্তু তারা সুন্দর মতো করে এগিয়ে নিয়ে যাবেন। তো টেরিফের ক্ষেত্রে আমি যদি একটু খুব সুন্দর করে হাসান ফেরদৌস ভাই বলেছেন, তারপরও একটু লেম্যানস টার্মে আমি বলি যদি, যে সিম্পলি টেরিফের একটা বড় স্কুল অফ থট আসে হলো প্রোটেকশনিজম, যে আমার ইন্ডাস্ট্রিগুলাকে প্রোটেক্ট করতে হবে, আমার ডোমেস্টিক যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস ইউজ করে এটা যাতে মানুষ বেশি করে কেনে, এ কারণে ইম্পোর্টেড গুডসের উপরে আমি একটা টেরিফ বসাবো, যাতে করে লোকালি প্রডিউসড জিনিসপত্র সস্তা হয়, ইম্পোর্টেড জিনিসপত্রের দাম বেশি হয়। কিন্তু এই প্রোটেকশনিস্ট ইকোনমি কিন্তু কখনো ফ্লারিশ করে। আপনারা মনে আছে সবার যে ইন্ডিয়াতে একটা সময় এরকম প্রোটেকশনিস্ট ইকোনমি কিন্তু তাদের ছিল। সে সময় ইন্ডিয়াতে কোনো গাড়ির ইম্পোর্টের উপরে প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল, বিপুল পরিমাণ ট্যারিফ আরোপ করা হতো। এই কারণে ইন্ডিয়াতে ওই সময় তাদের সবচেয়ে ভালো গাড়ি ছিল হলো অ্যাম্বাসেডর, which was probably one of the worst car manufacturing company, যেটা সার্ভাইভ করে পরবর্তীতে। সুতরাং আপনি যদি এরকম ভাবে আপনার ইকোনমির যেই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলাকে আপনি কম্পিট করার বদলে আপনি তাদেরকে বেবি সিটিং করেন, তারা কিন্তু কখনো ম্যাচিউর হবে না এবং গ্লোবাল ইকোনমি করতে পারবেন। আমি আমেরিকার ট্রেড ওয়ারের হিস্ট্রিটা যদি একটু দেখি, যে আমেরিকানরা কিন্তু রেবেলিয়াস, আমেরিকার জন্ম হয়েছিল কিন্তু ট্যারিফ থেকে। সেই টি পার্টির যে ফরমেশন হয়েছিল, যেটার বস্টন টি পার্টি, যেটা ব্রিটিশ রাজ চার উপরে যে 1773-তে ট্যাক্স দিয়েছিল, এটার কারণে কিন্তু মূল স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, সেটা ছিল ফার্স্ট ট্রেড ওয়ার। এরপরে যদি আমরা দেখি যে 1930-তে আমেরিকা আর একটা ট্রেড ওয়ারে জড়িয়ে পড়েছিল, সেটা হলো হুভারের আমলে, প্রেসিডেন্ট হুভারের আমলে ডিপ্রেশনের পরে। এই ট্রেড ওয়ার, টেরিফ আরোপের ব্যাপারে কিন্তু 1000 ইকোনমিস্ট একটা চিঠি দিয়েছিলেন প্রেসিডেন্ট হুভার, কিন্তু তিনি সেটার প্রতি আলোকপাত না করে তিনি কানাডা, ইউরোপ এবং অন্যান্য দেশের থেকে ইম্পোর্টেড পণ্যের উপরে হাজার হাজার পণ্যের উপরে তিনি কর আরোপ করেছিলেন, টেরিফ আরোপ করেছিলেন, যার ফলশ্রুতিতে এটা কিন্তু একটা ডিজাস্টার হয়ে গেছে। এবং এই ডিজাস্টার থেকে উদ্ধার পেতে আমেরিকার অনেক সময় লেগেছে। পরবর্তীতে ফ্রাঙ্কলিন রুজভেল্ট এসে সেখান থেকে রিকভার করেছিলেন যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট 1930, আমরা যেটার কথা জানি, এটার মাধ্যমে। তারপরে আবার 1960 সালে চিকেন টেরিফ ওয়ার শুরু হয়েছিল, সেটা আমেরিকা, ফ্রান্স এবং ওয়েস্ট জার্মানির উপরে চিকেন ইম্পোর্টের উপরে টেরিফ আরোপ করেছিলেন। তো এটারও কিন্তু কনসিকুয়েন্স খুব একটা ভালো হয়নি। তারপরে 1987-এ জাপানের সাথে ট্রেড ওয়ার শুরু হয়, কার, ইলেকট্রনিক্স এবং মোটরসাইকেলের উপরে প্রায় $300 মিলিয়ন ওয়ার্থ অফ কম্পিউটার, পাওয়ার টু টিভি, এগুলোর উপরে আরোপ করা হয়েছিল কর। এবং এটার ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হলো যে জাপান তো চালাক দেশ, তারা তাদের ফ্যাক্টরিগুলা জাপানের বাইরে অন্য জায়গাতে শিফট করেছে, এবং এই টেরিফ ওয়ারের কোনো বেনিফিটই কিন্তু আমেরিকান জনগণ পায়নি, এটার কোনো বেনিফিটই আমেরিকান ইলেকট্রনিক্স কোম্পানিগুলোও পায়নি। তো এটার ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হলো যে জাপানের কার সেল 50% ড্রপ করেছিল, কিন্তু ইউএস কনজিউমাররা $53 বিলিয়ন বেশি পে করেছিল টেরিফের কারণ। এরপরে আরেকটা বড় কানাডার সাথে লাম্বার ওয়ার হয়েছিল 1900, এটা হলো 1982-তে। অনেকগুলো ঘটনাই হয়তো আপনি বলতে পারবেন। ব্যানানা ওয়ার, এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি 2002 সালে স্টিল ওয়ার, যে আমেরিকার সাথে ইউরোপের
স্টিল ওয়ার। সো আমরা যদি দেখি যে 7টা মেজর টেরিফ ওয়ারের কোনোটার কনসিকুয়েন্সই কিন্তু ভালো হয়নি। এবং হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, তারা ডোনাল্ড ট্রাম্প যেটা আশা করছেন যে এই টেরিফ ওয়ারের মাধ্যমে তিনি কনসেশন আদায় করে নেবেন, কিন্তু এটা আগুন নিয়ে খেলার মতো। যদি এই খেলাটা একদম প্রিসাইসলি যে আউটকাম অ্যান্টিসিপেট করে খেলা হচ্ছে সেটা যদি না হয়, আপনি কিন্তু আগুনে পুড়ে ইনজিউর হবেন। এবং সেটার একটা সম্ভাবনা দেখা গিয়েছে, কারণ কানাডা কিন্তু বাকল ডাউন করেনি, বরং তারা আমেরিকার উপরে ফেজ বাই ফেজ ট্যারিফ আরোপ করছে। এবং কিসের উপরে ট্যারিফ আরোপ করছে? ডেইরি প্রোডাক্টের উপরে, যেটা হাসান ফেরদৌস ভাই বললেন যে ডোনাল্ড ট্রাম্পের বেজ আক্রান্ত হবে। কারণ সিম্পলি মানুষ বেশি পয়সা দিয়ে তখন আমেরিকান চিজ কিনবে না, আমেরিকান দুধ কিনবে না। সো আমেরিকার প্রডিউসাররা একদিক থেকে এফেক্টেড হবে। অন দ্য আদার হ্যান্ড হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টেরিফ কিন্তু ক্যানাডিয়ান, চাইনিজ এবং মেক্সিকান ম্যানুফ্যাকচারাররা পে করবেন। আলটিমেটলি ইট উইল বি পাস টুয়ার্ডস ইউএস কনজিউমার্স। আমাদের গাড়ি বেশি দাম দিয়ে কিনতে হবে, আমাদের অন্য অন্য সমস্ত প্রোডাক্ট বেশি দাম দিয়ে কিনতে হবে। এবং অর্থনীতিবিদরা বারবার সেই আশঙ্কাই করছেন এবং তারা সেই সতর্কতাই করছেন যে জনগণকে এই ট্যারিফটা পে করতে হবে। কিন্তু এইখানে যে বিষয়টি আলোচনা আসতে পারে সেটা হলো তিনি তো ট্যারিফের পরিধি বাড়াচ্ছেন। তিনি বলছেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকেও প্রিটি সুন, তিনি আজকেই বলছেন প্রিটি সুন যে তারাও ট্যারিফের আওতায় আসবে। অন্যদিকে ব্রিক্স জোটকে তিনি 100% ট্যারিফ বসানোর হুমকি দিচ্ছেন। ট্যারিফ যদি তিনি এবার বসাতেই থাকেন, বিশ্বে যে আমেরিকার আধিপত্য সেটি কি এই ট্যারিফের মাধ্যমে তিনি ধরে রাখতে পারবেন, নাকি অন্য দেশগুলো ক্ষুব্ধ হয়ে তারা বিকল্প কোনো ব্যবস্থাপনার কথা ভাবতে পারে? আমরা যেটা দেখছি যে এখন কিন্তু কানাডা এবং মেক্সিকো একসাথে কাজ করছে। মেক্সিকো কিন্তু ইউনিল্যাটারালি এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে না, তারা মেক্সিকো গভর্নমেন্টের সাথে পরামর্শ করেই কিন্তু একসাথে কাজ করছে। সুতরাং আপনি যতই শক্তিশালী হন না কেন, আমি নিজেকে যতই বড় মনে করি না কেন, আমি ওয়ার্ল্ড ইকোনমির কত পার্সেন্ট, আমি নিজেকে আইসোলেট করে কি টিকে থাকতে পারবো? সুতরাং পুরা দুনিয়াকে যদি অর্থনৈতিকভাবে খেপিয়ে তোলা হয়, তাহলে পরে আমেরিকার তো অর্থনীতি একেবারে ধস নেমে যাবে। আমরা তো দুনিয়ার ইকোনমিটা তো আজকে একটা গ্লোবাল ভিলেজ, যে একই প্রোডাক্ট ইভেন মানে এই অনেক জায়গায় ইয়েটা তো লাইনটা তো খুব ব্লার, যে পার্টসগুলো আসতেছে এক জায়গা থেকে, সেটা আবার তৈরি হয়ে আবার যাচ্ছে, ফিনিশড হয়ে কয়েকটা ধাপে এক্সচেঞ্জ হচ্ছে। তো এখানে যদি আপনি মাল্টিপল ট্যারিফ আরোপ করেন, তাহলে পরে তো $100 জিনিস অলমোস্ট $400-500 হয়ে যাবে। সো এটা আমেরিকান বিজনেসকে ক্ষতিগ্রস্ত করবে, এটা আমেরিকান কনজিউমারদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু কিছু দেশ তাদের সেলফ রেসপেক্টের কারণে দে উইল নট বাল্জ, যার ফলে আলটিমেটলি সবাই পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সো ইটস এ ব্যাড মুভ। অর্থাৎ একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে, এবং এটার কারণে গ্লোবাল একটা ডিপ্রেশন তৈরি হয়ে যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনার মতামতের জন্য। আমার হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে এরপরে যে প্রসঙ্গটিতে যেতে চাই, গাজা প্রসঙ্গে যেতে চাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন যুদ্ধবিরতি চলছে, নিঃসন্দেহে সেখানে তার অনেক বেশি কৃতিত্ব আছে এই যুদ্ধবিরতির প্রথম ধাপের পিছনে। তিনি নতুন করে যে প্রস্তাবনা দিয়েছেন প্যালেস্তানিয়ানদেরকে জর্ডান এবং ইজিপ্টে সরিয়ে নেয়ার, যদিও আরব দেশের 6টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইজিপ্ট, জর্ডান, সৌদি আরবিয়া, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটস, তারা বলছে তারা এই প্রস্তাব নাকচ করেছে। এবং একই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আজকেই আসছেন ওয়াশিংটনে, আগামীকালকে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, এবং তিনি বলছেন সেই বৈঠকে দ্বিতীয় ধাপ অর্থাৎ সিজফায়ারের দ্বিতীয় ধাপ নিয়ে তারা আলোচনা করবেন। যে আশার আলোটা জ্বলেছে মধ্যপ্রাচ্যে কিংবা প্যালেস্তাইনে, এটা কোনোভাবে ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা এই গত কয়েকদিনের কার্যক্রমে আপনি দেখছেন কিনা? অবশ্যই পুরো ব্যাপারটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুসারে এগুচ্ছে। আর প্ল্যানটা হচ্ছে এই যে আমরা বললাম গাজা থেকে 1.5 মিলিয়ন লোককে ইজিপ্টে এবং জর্ডানে পাঠিয়ে দেওয়ার যে প্রস্তাব, এটা নতুন কোনো প্রস্তাব নয়, কিন্তু এই প্রস্তাব দীর্ঘদিন থেকেই আছে। ইসরায়েলিরা বরাবরই বলে এসেছে যে প্যালেস্টাইন নামে কোনো দেশ নেই, এটা একটা জর্ডান। ইনফ্যাক্ট 1967 পর্যন্ত ওয়েস্ট ব্যাংক কিন্তু পুরোপুরি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল, আর সাইনাই আর গাজা ছিল ইজিপ্টের নিয়ন্ত্রণে।
ইসরায়েল বলছে যে, এবং আরো বলি যে 1948 যুদ্ধের পরে কিন্তু বিপুল সংখ্যক মোর দেন 1 মিলিয়ন প্যালেস্টিনিয়ান জর্ডান চলে যায়, তারা এখন জর্ডানের সিটিজেন। এখন ইসরায়েলের বহুদিন থেকে বলছে যে অলরেডি প্যালেস্টিন দেশ একটা আছে, দেশটার নাম জর্ডান, এবং এই দেশটা আমাদের। এই যে পুরো এলাকাটা, এই যে পুরো প্যালেস্টাইন, পুরো প্যালেস্টাইনটা ইহুদিদের, এটা ঈশ্বর তাদের নামে লিখে দিয়েছে। কেমন? ফলে এই যে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানটা, এই প্ল্যানটা এই যুদ্ধের আগে মিশরের কাছে আগে গেছে ইসরায়েল, টাকা পর্যন্ত অফার করা হয়েছে তাদেরকে $1.5 বিলিয়ন, প্রাথমিকভাবে $1.5 বিলিয়ন সেটেলমেন্টের জন্য প্রস্তাব করা হয়েছিল, যে এরা আসবে, এদের প্রয়োগ করবে সাইনাইতে। সাইনাই কেন? এটা পুরো জায়গা, এখানে কেউ থাকে না, এটা একটা মরুভূমির মতো, এখানে ইজিলি সেটেল করা যেতে পারে। এই লোকগুলিকে রাজি হয়নি জেনারেল সিসি। কেন? কারণ এতগুলি লোক আসা মানে মিশরের ভেতরের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বড় রকমের ধাক্কা একটা নেওয়া। এখন যেই দিন প্রথম এই গাজার শান্তি চুক্তিটা গৃহীত হলো, তোমাদের হয়তো মনে থাকতে পারে, নেতানিয়াহুর ক্যাবিনেট থেকে একজন মন্ত্রী পদত্যাগ করলেন, দুজন কট্টর মন্ত্রী, বেন গাভির এবং অস্ট্রিচ। বেন গাভির বললেন যে তিনি থাকবেন না এই মন্ত্রিসভায়, কিন্তু তিনি একথা মন্তব্য করলেন যে ইটস গুড, এখন আমাদের সময় এসছে পশ্চিম তীরকে অ্যানেক্স করবার, কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আছেন। ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদেরকে পশ্চিম তীর পুরোটা অ্যানেক্স করার পারমিশন দেবেন। একদিকে গাজা থেকে সবাইকে সরিয়ে ফেলা হবে, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন কি, সেখানে অত্যন্ত হাই এন্ড রিসর্ট তিনি করবেন। তার জামাতা এর আগে 6 বছর আগে তার জামাতে প্রস্তাব দিয়েছিলেন যে চমৎকার, তিনি ঘুরে দেখেন যে বাহ, সমুদ্র তীর চমৎকার, এখানে রিসর্ট হতে পারে বিদেশিদের আসবার জন্য। সবাইকে সরিয়ে দিয়ে এখানে হাই এন্ড রিসর্ট হবে। আর ইসরায়েল বলছে কি, উত্তর অংশে, গাজার উত্তর অংশে, তার মানে ইসরায়েলের পাশাপাশি অংশটুকুতে, যেখানে অলরেডি কিন্তু একটা ডিমিলিটারাইজ জোন তৈরি করা, বাফার জোন তৈরি করা হয়েছে, ইসরায়েল বলছে যে এইখান থেকে সরছি না বাবা, আমরা যারা যুদ্ধ করেছে এই গাজা যুদ্ধে তাদের এখানে ফ্রি জায়গা দেওয়া হবে, এবং আমাদের সেটেলমেন্ট থাকবে, আমাদের সৈন্যবাহিনীও থাকবে সেখানে। এই পুরনো প্ল্যানটাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব ধাক্কা দিয়ে এগিয়ে দিলেন। ঠিক বলেছে যে আরবরা রাজি হয়নি, কিন্তু ট্রাম্প সাহেব যদি পুশ করেন, নানাভাবে ইনসেন্টিভ দেন, আলটিমেটলি রাজি হতেও পারে। যেমন ধরা যাক, প্রথম টার্মে কি দেখেছি আমরা, যে 3টি আরব দেশ কিন্তু খুব সানন্দেই ইসরায়েলের সঙ্গে কোনো শর্ত ছাড়াই তাদের সাথে সম্পর্ক নর্মালাইজ করেছে। ইসরায়েলের মূল লক্ষ্য কি? সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নর্মালাইজ করা। সৌদি আরব কি চায়? তারাও চায় নর্মালাইজ করতে। তার বদলে তারা কি চায়? তারা বদলে চায় যে যাতে করে আণবিক অস্ত্র তো না, পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার পাওয়ার, যাতে করে উৎপাদন করতে পারে সৌদি আরবে আমেরিকা টেকনোলজিতে। এই যে ডিলটা হয় যে সৌদি আরব রাজি হবে সম্পর্ক গড়তে ইসরায়েলের সাথে, তার বদলে আমেরিকা সৌদি আরবকে নিউক্লিয়ার পাওয়ার দেবে, তাহলে আমি কোয়াইট শিওর যে এই লোকেরা এখন যারা ক্ষমতায় আছে তাদের এক মুহূর্ত সময় লাগবে না ভুলে যেতে প্যালেস্টিনিয়ান রাইটসের কথায়। যারা ক্ষমতায় আছে, কত এই 1.5 বছর 2 বছর যুদ্ধ গেল গাজাতে, কোন দেশটা কি করেছে? এক কাতার কিছু পয়সা দিয়েছে। কোন দেশটা চাপ প্রয়োগ করেছে ইসরায়েলের উপরে? একটি দেশও নয়। সবাই তৈরি, আমি বলবো প্রত্যেকটি আরব দেশ তৈরি প্যালেস্টিনিয়ানদেরকে হাত মুছে ফেলতে, ওয়াশ অফ দেয়ার হ্যান্ডস, প্রত্যেকে তৈরি। এবং ডোনাল্ড ট্রাম্প তাদের সেই সুযোগ করে দিচ্ছে। খুব আনফর্চুনেট, কিন্তু এর বাস্তবতা। জি, ডক্টর জাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে যখনই এই যুদ্ধবিরতিটা হলো, ঘোষণা আসার পরেই কিন্তু মানুষ অনেকে আশাবাদী হয়েছেন যে অন্তত এরপর থেকে, অর্থাৎ 19 জানুয়ারি থেকে অন্তত সেখানে প্রত্যেকটা দিন সকালে এই দুঃস্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠতে হবে না যে চারপাশে লাশের স্তূপ থাকবে। মানুষ আশাবাদী হচ্ছিলেন, কিন্তু নতুন নতুন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং যে যুদ্ধবিরতির ধাপগুলো আছে বাকিগুলো কার্যকর করার ক্ষেত্রে অনেকে হতাশ হচ্ছেন যে শেষ পর্যন্ত আসলে প্যালেস্তানিয়ানদের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা নিয়ে অনেকে আশঙ্কা আছে। আপনার কাছেও কি আশঙ্কা হচ্ছে যে এই যুদ্ধবিরতির সময়টাতে তাদেরকে নিয়ে নতুন নতুন আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকবে? জি, অবশ্যই। ডেফিনেটলি আমরা যদি দেখি যে যেখানে প্যালেস্টিনিয়ান সম্প্রদায় মানুষগুলা
ঘুমাতে পারতো না, প্রতিদিনই তাদের একটা ওয়ারি থাকতো যে কোনখান থেকে মিসাইল এসে তাদের যে ইভেন কোনো স্থাপনা এখন মানে অবিকৃত অবস্থায় নেই, সমস্ত বাড়ি ঘর সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপের নিচেও অনেক মানুষ কিন্তু ছিল, সবাই কিন্তু ইভ্যাকুয়েট করে নিরাপদ স্থানে গিয়েছে সেটা না। এই রামবলের মধ্যেও আমরা দেখেছি যে রেজিলিয়েন্ট প্যালেস্টিনিয়ানরা ছিল। সো এই শান্তি চুক্তি হওয়ার ফলে অ্যাটলিস্ট তারা যে মানে কোনো আশঙ্কা, কোনো মিসাইল, কোনো গুলির, কোনো বোমার ভয় ছাড়া নিশ্চিন্তভাবে সকালবেলা ঘুম থেকে উঠছে, এটা ডেফিনেটলি ইটস এ সাই অফ রিলিফ। কিন্তু প্রশ্নটা সবসময় আসে যে এই শান্তির দামটা কি, মূল্যটা কি? এবং আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই তিনি খুব যেটা বলবো যে তিনি চেস খেলেন না, তিনি চেকার্স খেলেন না, তিনি চেস খেলেন। তার একটা লম্বা পরিকল্পনার একটা অংশ। তিনি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে আমি গত আলোচনায় তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা উইন দরকার ছিল। সো এখানে কিন্তু তিনি নেতানিয়াহুকে বাধ্য করেছেন। নেতানিয়াহু কিন্তু কমফোর্টেবল ছিল না এই সিজফায়ারের জন্য। বেন গাভির পদত্যাগ করেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরাও খুশি হয়েছি। আমরা তো খুব অল্পতেই খুশি হয়ে যাই। ডোনাল্ড ট্রাম্পেরও একটা বিজয় দরকার ছিল, একটা মুখ রক্ষার কিছু দরকার ছিল, তিনি সেটা সবাই বাহাবা দিয়েছে। কিন্তু এখন আস্তে আস্তে আমরা দেখছি যে তার যে পরিকল্পনা সেটা হলো, এবং এটা দীর্ঘদিনের পরিকল্পনা, তিনি তার কোনো পরিকল্পনা কিন্তু লুকান না। মানে আমরা সারপ্রাইজড হয়ে যাই যে তিনি কেন এরকম ম্যাস ডিপোর্টেশন করছেন, তিনি কেন এটা করছেন ওটা করছেন। তিনি যা কিছু করছেন সবকিছুর ব্যাপারে কিন্তু তিনি কোনো না কোনো ফরম্যাটে বলেছেন। তিনি বলেছেন যে তিনি গাজার এত সুন্দর বিচ ফ্রন্ট প্রপার্টি তিনি এখানে রিসোর্ট করবেন, এটা কিন্তু তিনি বলেছেন। সুতরাং আমরা কেন অবাক হচ্ছি যে তিনি এই চেষ্টা করবেন না, এবং তিনি এটা কিন্তু করবেন, করে ছাড়বেন। এবং আজকে জর্ডান এবং ইজিপ্ট না করছে, কিন্তু তিনি জর্ডান এবং ইজিপ্টকে কিন্তু ম্যানেজ করার জন্য যা কিছু দরকার সব কিছুই করবেন। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই অঞ্চলের পপুলেশনরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের কিন্তু আবার দে উইল বি অন দেয়ার ওন, সবাই কিন্তু হাত মুছে ফেলবে। হাসান ফেরদৌস ভাই ঠিকই বলেছেন, শুধু কাতার ছাড়া আর কেউ কিন্তু এদের সহযোগিতায় আসেনি। ইয়েমেনি হুতিরা কিছু আক্রমণ করেছে দু একটা, কিন্তু এটা কাজের চেয়ে ক্ষতি করেছে বেশি। এবং এর আগের টার্মে যেভাবে নর্মালাইজ করেছিলেন সৌদি আরব এবং ইউএইর সাথে ইসরায়েলের সম্পর্ক, সেখানে আরো একটা বড় কিন্তু বিষয় ছিল যেটা অনেক সময় আমরা ভুলে যাই, যে মোহাম্মদ বিন সালমানের এগেইনস্ট বড় একটা অভিযোগ ছিল যে তিনি তার দেশেরই একজন নাগরিক, যিনি আমেরিকার ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ছিলেন, জামাল খাশোগজি, তার হত্যার সাথে জড়িত ছিল। তুরস্কে এমবেসির মধ্যে তার দেহ খণ্ডিত করে ডিপ্লোম্যাটিক ব্যাগে করে এটা সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল, যার সাথে এমবিএস এর সরাসরি সম্পৃক্ততা ছিল। এবং এই নর্মালাইজেশন করার মাধ্যমে কিন্তু তিনি এই দায় থেকে আমেরিকার কাছ থেকে মুক্তি আদায় করে নিয়েছিলেন। এটা কিন্তু একটা বড় বিষয় ছিল। সো ডোনাল্ড ট্রাম্প কোন অস্ত্র ব্যবহার করে, এটাও ওই স্টিক অ্যান্ড ক্যারট অ্যান্ড স্টিক মেথড হবে। শাস্তি দেবেন, কিছু কিছু ব্যবসা দেবেন, টাকা পয়সা দেবেন, সাহায্য দেবেন, এভাবেই কিন্তু তিনি সমস্ত আরব দেশগুলোকে ম্যানেজ করেই তিনি গাজার এই অধিবাসীদের তিনি যে পরিকল্পনার কথা বিভিন্ন সময় বলেছেন, তার জামাইকে দিয়ে এখানে প্রপার্টি ডেভেলপ করা। এবং আমাদের ভুলে গেলে চলবে না, ডোনাল্ড ট্রাম্পের ওয়ান অফ দ্য লার্জেস্ট ছিল কিন্তু মেরিয়ান অ্যাডলসন, $100 বিলিয়ন। এবং আমরা দেখেছিলাম ইনগরেশনে একেবারে ডোনাল্ড ট্রাম্পের পিছনে তিনি বসাচ্ছেন, এবং তার শর্ত ছিল যে ওয়েস্ট ব্যাংক অ্যানেক্স করা, যেটা বেটভির অলরেডি দাবি করেছে। এবং সবচেয়ে স্কেয়ারি বিষয় হলো যে আপনাদের মনে আছে কয়েকদিন আগেই এই সপ্তাহেই স্টিফেনস্কি যখন অ্যাপয়েন্টেড যিনি ইউএন এর অ্যাম্বাসেডর, তিনি সেনেট হিয়ারিং এর সময় মেরিল্যান্ডের সেনেটর ক্রিস ভ্যান হলেন তাকে প্রশ্ন করেছিলেন যে ডাজ ইসরায়েল হ্যাভ বিবলিক্যাল রাইট টু
টু ওয়েস্ট ব্যাংক, তিনি কিন্তু he didn't flinch, তিনি বলেছেন yes, Israel has biblical right to West Bank. সো এই বিষয়গুলা কিন্তু ক্ষেত্র তৈরি করছে। সো আমরা সিজ ফায়ারের ব্যাপারে খুশি, অবশ্যই খুশি না হয়তো আমাদের পাইনি, কারণ অ্যাটলিস্ট লাশের মিছিল বন্ধ হয়েছে, কিন্তু এটার মূল্য তাদেরকে দিতে হবে, এই বিষয়গুলো আমরা চিন্তা করি না। আমাদের অনেক আশেপাশের প্রতিবেশী খুব স্বাচ্ছন্দ্য নিয়ে, উচ্ছ্বাস নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন, তারাও কিন্তু এই ভোটের একটা মূল্য দেবেন। দ্রব্যমূল্যের ক্ষতি থেকে শুরু করে, ডিপোর্টেশন থেকে শুরু করে, তিনি যে ছাত্রদের এগেনস্টে ডিপোর্টেশনের বিষয়ে আসছে, যে অ্যান্টিসেমিটিজম ইউজ করে ইসরায়েলের বিরুদ্ধে রকম প্রোটেস্ট করাকেই অ্যান্টিসেমিটিজম হিসেবে আখ্যায়িত করে ছাত্রদেরকে ডিপোর্ট করা। সো এই সব কিছু আমরা কেন অবাক হব? তিনি তো এগুলো সব বলেছিলেন করবেন। লম্বা সময় আছে সামনে, তিনি তার কাজগুলো যেগুলো অন্তত তিনি বলেছেন সেগুলো তিনি করার চেষ্টা করবে, এবং নানা কৌশল, নানা অস্ত্র আমেরিকার হাতে আছে, সে তার সবগুলোই হয়তো তিনি কাজে লাগাবেন, যেটা অনেককে আশঙ্কিত করছে, পুরো বিশ্বের মানুষদেরকে অনেককে আশঙ্কিত করছে যে তিনি আসলে কোন কৌশলে কোন অস্ত্রগুলোকে সামনে নিয়ে আসবেন। আমরা একটু ছোট বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরবো শিগগিরই, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবারই স্বাগত। আমরা সময় খুব কম পাবো, 6 মিনিট সময় পাবো, 3 মিনিট করে হয়তো নেব। আমরা গাজার বিষয়ে আলোচনা করছিলাম, কিন্তু ইউক্রেনের বিষয়টাও আমরা একটু ছুঁয়ে যেতে চাই। সেটা হলো যে গাজার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প অন্তত একটা সাফল্য দেখাতে পারছেন, যদিও ইউক্রেনের বিষয়েও তিনি বলেছিলেন তিনি ক্ষমতা আসার পরপর এই যুদ্ধ বন্ধ করে দেবেন এবং তিনি ক্ষমতায় থাকলে যুদ্ধ লাগতোই না, সেটি তিনি বলছেন। কিন্তু এখন তিনি বলছেন পুতিনের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং সিগনিফিকেন্ট কিছু একটা খুব শিগগিরই আসতে যাচ্ছে, যদিও তিনি স্বীকার করেননি পুতিনের সঙ্গে এখন পর্যন্ত তার এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে জানতে চাই, গাজায় আমরা দেখতে পাচ্ছি যে একটা আপাত দৃষ্টিতে শান্তি এসেছে, কিন্তু এখানে গাজার স্বার্থহানি হচ্ছে। এখন ইউক্রেনেও যদি শান্তি কিংবা এই যুদ্ধ যদি বন্ধ হতে যায়, ইউক্রেনের স্বার্থ কতটা অক্ষুণ্ণ থাকবে, যেখানে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এতটা ঘনিষ্ঠতা এবং তিনি বলছেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিভাবে তিনি আসলে যুদ্ধটা বন্ধ করার জন্য ইউক্রেনকে কতটা ছাড় দিতে হবে বলে মনে করছেন? তোমাদেরকে আমি একটা সিক্রেট বলি, ডোনাল্ড ট্রাম্প সাহেবের মূল লক্ষ্য হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া। তিনি এর আগের টার্মে ট্রাই করেছিলেন, জাপানের প্রধানমন্ত্রীদের চিঠিও লিখেছিলেন, এন্ডোর্সমেন্ট তিনি চেয়ে নিয়েছিলেন। তার মূল লক্ষ্য এই দুটো জায়গায়, গাজায় শান্তি তিনি আনলেন, দাবি করবেন, ইউক্রেন যুদ্ধে তিনি শান্তি আনবেন, দাবি করবেন। এই দুই দাবি নিয়ে তিনি নোবেল প্রাইজ পাবেন। এখন কিভাবে শান্তিটা আসবে? এখন যে ফর্মুলাটা সামনে প্লেস করা হয়েছে নেগোসিয়েশন করবার, যেটা হচ্ছে যে যুদ্ধটা ফ্রিজ হয়ে যাবে, যে যেখানে আছে যুদ্ধ সেখানে থেমে যাবে। আমরা কি জানি যে ইতিমধ্যে কিন্তু 14 থেকে 16% জমি দখল করে বসে আছে কিন্তু রাশিয়া ইউক্রেনের। কিন্তু যুদ্ধে ইউক্রেন খুব নাজুক অবস্থায় আছে। ইউক্রেনের প্রধান সমস্যা কিন্তু অর্থ নয়, যেটা এখানে ভুল আমরা ভাবি যে রিসোর্স নিয়ে আমেরিকা পয়সা দেবে না, তা নয়। ইউক্রেনের প্রধান সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার, লোক নেই। ছোট দেশ, বড় দেশ, আয়তনে বড় কিন্তু মানুষ কম, লোক মরছে, অলমোস্ট 500,000 লোক ইতিমধ্যে তারা হারিয়েছে যুদ্ধে। রাশিয়াও ইনফ্যাক্ট আরো বেশি লোক হারিয়েছে। রাশিয়া তো অনেক বেশি লোক, রাশিয়া ফলে যুদ্ধটা কন্টিনিউ করার প্রয়োজন আছে। ফলে এখন আমেরিকা একটা প্রজেক্ট বেস করেছে, অলরেডি তারা কথা বলছে এই নিয়ে যে যুদ্ধটা এখন যেখানে লাইন অফ ডিমার্কেশন আছে ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হওয়ার পর আমরা কথা বলবো কোন কোন শর্তে যুদ্ধটা চিরস্থায়ীভাবে বন্ধ হবে। ইউক্রেন গড় রাজি, ইউক্রেন অবশ্যই রাজি হবে না, কিন্তু ইউক্রেন দেখেছে আমার তো কোনো বিকল্প নেই, আমার কোনো বিকল্প নেই। ফলে তারা চাইছে কি, তারা এক শর্ত দিয়েছে যে যদি আমি রাজিও হই এই শর্তে যে এই জায়গাগুলি আমি পাবো না ফিরে, কিন্তু গ্যারান্টি কি যে রাশিয়া আগামীকাল আমাকে আক্রমণ করবে না। আমি 14-15% হারাবো, আবার 1 বছর পরে পুতিন সাহেব আমাকে আক্রমণ করবে। হোয়াট ইজ দ্য গ্যারান্টি? তারা চায় দুটো জিনিস, হয় আমাকে নেটো মেম্বারশিপ দাও, নেটো মেম্বারশিপ হলে আমি গ্যারান্টি পাচ্ছি, অথবা আমাকে বাইল্যাটারালি আমেরিকা নিরাপত্তা গ্যারান্টি দেবে। এটাকে বলা হচ্ছে ইসরায়েলি ফর্মুলা। ইসরায়েল নেটো মেম্বার নয়, কিন্তু ইসরায়েলের প্রতিটি ক্ষেত্রে আমেরিকা তার পাশে দাঁড়ায়। এবার যেমন দেখলাম প্রতিটি যুদ্ধে ইসরায়েলকে গ্যারান্টি দিচ্ছে আমেরিকা, আমাকে এই ফর্মুলাটা আমাকে দাও, আমাকে পুরোপুরি নিরাপত্তা গ্যারান্টি দাও যে রাশিয়া আমাকে আক্রমণ করতে পারবে না, এই চুক্তি। পাশাপাশি ইউক্রেন চাইছে খুব জোর করে
ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হতে। তারা অলরেডি আবেদন করেছে এবং আবেদন প্রক্রিয়া চলছে। তারা চাইছে যে যত দ্রুত পারা যায় ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যুক্ত হলে একটা গ্যারান্টি তারা পাবে, এক ধরনের যোগসূত্র তৈরি হবে। তো এই নিয়ে এখন তর্ক চলছে। শেষ কথা কি বলি আমি, ডাভোসে যে মিটিং হয়েছে, ডাভোসের মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প সাহেব বক্তৃতা করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন অবস্থায় আছে। তিনি বলেছেন বল এখন পুতিনের কোর্টে। ইন্টারেস্টিংলি তিনি বলেছেন বল এখন পুতিনের কোর্টে, পুতিন আমাদের জানাবে তিনি রাজি কিনা। পুতিনকে তিনি ক্রুদ্ধ ভাষায় গালাগালিও করেছেন তার স্টাবারনেসের জন্য। ফলে বোঝা, এবং তিনি বলেছেন যে পুতিন রাজি না হলে তাকেও ট্যারিফ তিনি ইম্পোজ করবেন। ফলে এক ধরনের চাপ তিনি দিচ্ছেন পুতিনের উপরেও। কিন্তু মজা কি জানো, ডোনাল্ড ট্রাম্প সাহেব কি চান? তিনি চান সবাই আমাকে প্রশংসা করুক, সবাই আমাকে ভালো বলুক, সবাই আমাকে মহান বলুক। এবং পুতিন খুব বুদ্ধিমান লোক, সে জানে যে তাকে খুশি করা খুব কঠিন নয়। তাকে যদি বলি আমি স্মার্টেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, বারবার বলি আমি, প্রকাশ্যে বলি আমি, দ্যাট উইল বি এনাফ টু উইন ওভার ডোনাল্ড ট্রাম্প। ফলে এই ডাইনামিক্সটা প্লে আউট করবে যখন তারা পাশাপাশি বসবে আলোচনায়। যেটা কবে বসবে আমরা জানি না, কিন্তু প্রক্রিয়া একটা শুরু হয়েছে, এই আলোচনা বাইল্যাটারাল আলোচনাটা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং একটি আপনি গুরুত্বপূর্ণ কথাই বলছিলেন যে শান্তিতে যদি নোবেলটা পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে সেটা তার ব্যক্তিগত অর্জনে, জি, ব্যক্তিগত অর্জনে আরো অনেক বেশি নিশ্চয়ই তিনি তৃপ্ত হবেন। তিনি যে তৃপ্তিটা সবসময় বোধ করেন সেটা হবেন। ডক্টর নকিবুর রহমান, আপনার কাছেও জানতে চাই যে আমেরিকা চেয়েছিল বলে অনেকে বলেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়েছে। আমেরিকা এখন না চাইলে আসলে ইউক্রেন মেনে নিতে বাধ্য। ইউক্রেনের তো আসলে অন্য কোনো উপায় নেই যে রাশিয়ার সঙ্গে টিকে থাকার, যদি আমেরিকা না চায়, অস্ত্র না দেয়, অর্থ না দেয়। সেক্ষেত্রে যেটি হাসান ফেরদৌস ভাই বলছিলেন যে ইউক্রেনের স্বার্থটা কিছু কিছু ক্ষেত্রে যদি তারা ইউরোপীয় ইউনিয়নের মেম্বারশিপ পায়, ন্যাটোর সদস্য হতে পারে, তাহলে কিছুটা হলেও তাদের সান্ত্বনা পাবে। কিন্তু একেবারে কিছু ছাড়া যদি ইউক্রেন এই যুদ্ধটা শেষ করে এবং রাশিয়া দখলে তাদের অংশটুকু রেখে দেয়, তাহলে আসলে আলটিমেটলি এই শান্তির লাভটা কি হবে? অর্থাৎ যুদ্ধ থামলো, এটাই কি সবচেয়ে বড় লাভ? সেটাই হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন সম্পূর্ণ আমি একমত। খুব সুন্দর করে উনি ব্যাখ্যা করেছেন। ইউক্রেনের খুব বেশি অপশন কিন্তু নেই, কারণ একদিকে তাদের জনশক্তি কম, আর একদিকে যদি আমেরিকা থেকে অস্ত্র এবং সাহায্য পাঠানো বন্ধ হয়ে যায়, ইউক্রেনের সার্ভাইভ করাটাও কঠিন হয়ে যাবে। এখানে ইন্টারেস্টিং ডাইনামিক্স যেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ব্যাপারে হয়তো রাশিয়া এটাকে বার্গেন করার জন্য ব্যবহার করতে পারে, কিন্তু আমরা যদি দেখি যে ইউক্রেনের উপরে রাশিয়ার আগ্রাসনের মূল বিষয়টাই কিন্তু ছিল যে ন্যাটোর অন্তর্ভুক্তির ব্যাপারে ইউক্রেনের ইচ্ছা পোষণ করা। সুতরাং এটা খুব ইন্টারেস্টিং হবে দেখা যে পুতিন ইউক্রেনের নেটোভুক্ত হওয়াটাকে কিভাবে নেয়, রাজি হবে কিনা। কারণ একদম রাশিয়ার বর্ডারে নেটো তো একটা সামরিক জোট এবং এটাকে আমেরিকার প্রক্সি একটা সামরিক প্রেজেন্স হিসাবেই রাশিয়া নেবে। কিন্তু এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস, যদিও আমি খুব অবাক হয়েছি যে ডাভোসে ডোনাল্ড ট্রাম্প কিছু চয়েস ওয়ার্ড ইউজ করেছেন পুতিনের ব্যাপারে, কিন্তু আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প সামান্য সমালোচিত হলেই তার ব্যাপারে একেবারে খুব নোংরাভাবে তার বিরুদ্ধে তিনি কথা বলেন, কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপারেই ডোনাল্ড ট্রাম্প কখনোই নেতিবাচক কিছু বলেননি, বরং প্রশংসা করেছেন, সেটা হলো পুতিন। সো এটা অনেক ধরনের স্টিল ডসিয়া থেকে শুরু করে অনেক ধরনের রিপোর্টই আছে। আমরা যদি সেদিকে নাও যাই, আমার এটা নিঃসন্দেহে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের রিলেশনশিপটা ইটস ভেরি ইন্টারেস্টিং। সুতরাং সেটা কি যুদ্ধ বন্ধে কোনো সহায়ক হবে কিনা এটা টাইম উইল টেল, যে এখানে লেভারেজটা কি লেভারেজ ইজ এভরিথিং। যে কোনো নেগোসিয়েশনে লেভারেজ ইজ এভরিথিং। এখন লেভারেজটা কি ডোনাল্ড ট্রাম্পের হাতে না লেভারেজটা পুতিনের হাতে, তার উপরে নির্ভর করবে। সো এখন পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে, যদি এটাও হয় তাহলে পরে ইউক্রেন হয়তো খুব বেশি অখুশি হবে না। 14%-এর মতো ভূমি, হাসান ভাই কারেক্ট মি ইফ আই এম রং, এটা অ্যাবাউট 14%-এর মতো সম্ভবত ভূমি যেটা হারাতে যাবে ইউক্রেন। সেটা হারিয়েও যদি তারা শান্তি ফেরত পায়, তাদের লস অফ হয়, কিন্তু অ্যাটলিস্ট তারা যে গ্যারান্টিটা চাচ্ছে। এখন নেটোর ব্যাপারে
পুটিন ছাড় দিবে কিনা এটা দেখার বিষয়। সো এই জিনিসগুলোই আমাদেরকে বলে দেবে যে লেভারেজটা কার হাতে। আসলে কোন শর্তে তারা করে বসে যে আরো আমাকে 10% ভূমি দিবা, তাহলে পরে আমি আর আক্রমণ করব না, তাহলে পরে তখন বিষয়গুলো অন্য ইকুয়েশন সামনে চলে আসবে। সো ইটস অল অ্যাবাউট লেভারেজ। কার লেভারেজ বেশি? ডোনাল্ড ট্রাম্পের লেভারেজ যদি বেশি হয় তাহলে পরে তিনি ইউক্রেনকে একটা ভালো ডিল দিতে পারবেন, কিন্তু পুটিনের লেভারেজ যদি ডোনাল্ড ট্রাম্পের উপরে বেশি থাকে, যেটার ব্যাপারে স্টিল ডসিয়া থেকে শুরু করে অন্যান্য রিপোর্ট বলছে, তাহলে পরে ইউক্রেনিয়ানদের জন্য এটা খুব দুর্ভাগ্য হবে। অর্থাৎ সামনের দিনগুলোতে বিষয়গুলো আলোচনার সুযোগ আমাদের সামনে তৈরি হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে। হাসান ফেরদৌস এবং ডক্টর নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।